এরশাদকে আমার শিশু লাগে। হাসিনা স্বৈরাচারের কাছে মানে এরশাদকে মানে শিশু, এরশাদ কিছুই না। এরশাদ তো এইভাবে গুলি করতো না, এরশাদ গুলি করতো না এইভাবে। সারা এরশাদের 9 বছরের দুঃশাসন মানে স্বৈর শাসনের মধ্যে আমরা হার্ডলি কত 10-20 জন লোক হয়তো মারা গেছে। কিন্তু হাসিনা তো একদিনেই 450 লোক মারা করেছে। হাসিনা নিজে অপরাধী হয়ে এই দেশের সাধারণ মানুষকে কথা বন্ধ করা বা আর যা যা অপারেশন থাকে আর কি, মানে মুখ বন্ধ করা, তো মানে এটা মানে সে এই পুরো সময়টা জুড়ে খুব নিষ্ঠার সাথে করেছে। তো যার ফলে আমাদের ভিতরে এত ভয়, এত দাম বেড়েছে জিনিসপত্রের, মানুষ মানে ত্রাহি অবস্থা হয়েছে মানুষের দুর্দশার কোনো শেষ ছিল না। কিন্তু এই পুরা সময়টার দিকে যদি আমরা তাকাই, মানে চালের দাম, তেলের দাম, গ্যাসের দাম, ইলেকট্রিসিটির দাম, এগুলোর জন্য কোনো আন্দোলন হয়নি, মানুষ আসতে সাহস পায় না। একটা সৃজনশীল মানুষের মানে প্রথম কাজই হচ্ছে, তার কাজ কি? তার কাজ হচ্ছে সত্য প্রকাশ করা। তুমি এই কারণে তুমি সৃজনশীল কিন্তু তুমি সত্য প্রকাশ করো না, তুমি মিথ্যার সাথে থাকো, তুমি সৃজনশীল না। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তো এখন দুঃখজনক যে আমরা দেখেছি লাস্ট 15-16 বছর মানে এই দেশের একটা ব্যাপক সংখ্যক সৃজনশীল মানুষ হয় নিশ্চুপ ছিল, না সরাসরি এই 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 ফ্যাসিস্ট রেজিমকে সাপোর্ট দিয়ে গেছে। তো এটা খুব দুঃখজনক একটা জাতির জন্য এবং একটা মানে দেশের জন্য। এটা খুব দুঃখজনক। তার সম্পর্কে আসলে বলতে গেলে অনেক কিছু বলতে হয়, স্মৃতি তাড়িত। কিছু কিছু ব্যতিক্রমী মানুষ থাকে যাদের অনুসরণ করতে গেলে বা অনুসরণ করে সাহস যোগায় সমাজ বা আশপাশের মানুষ। যেমন সংস্কৃতিতে, তেমন বিপ্লবে, তেমন রাজনৈতিক সচেতনতায়, তেমন লেখায় এবং তেমন মানসিকতায় খুবই অকপট। আমি আমার খুব প্রাণের ভাই বলি সবসময়। এদেশে অত্যন্ত জনপ্রিয় গীতিকবি, কথা সাহিত্যিক, বিপ্লবী রথিবুল ইসলাম শিবলি। শিবলি ভাই, আমার নাম তানভীর তারেক। কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ, তানভীর তারেক আমার ছোট ভাই। আমার ছোট ভাই আমাকে তার পরিচয় দিচ্ছে। আলহামদুলিল্লাহ তানভীর, অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ বেঁচে আছি। 5 তারিখের আগের ভালো থাকে কেমন আছেন এই প্রশ্ন, আর 5 তারিখের পরের কেমন আছেন প্রশ্নের পার্থক্যটা কি? তোমার কোশ্চেন শুনে তো আমার মানে গুজবাম হলো আর কি, যে এটা এমন এক পরিবর্তন। আমি কয়েকদিন আগে লিখেছিলাম যে মাঝে মাঝে এমনিতেই উদ্দেশ্যহীনভাবে একটা রিক্সা নিয়ে রাস্তা দিয়ে চলি, আকাশের দিক তাকাই, জোরে শ্বাস টানি, আর ভিতর থেকে এমনিতেই বের হয়ে আসে ইটস মাই কান্ট্রি। এই যে লাস্ট 16 বছর একটা দীর্ঘ সময় এটা আমার দেশ, এটা মনে হতো না। ফিস করে কথা বলতাম, ডাইরেক্ট ফোন কাউকে যে ডাইরেক্ট ফোন দেওয়া যায়, এখনো কেউ যদি কাউকে যদি ফোন দিতে হয় বা কারো ডাইরেক্ট ফোন আসে, হঠাৎ করে কিছুক্ষণ জার্ক লাগে, এই ও ডাইরেক্ট ফোন দিল। মানে কি এক ভয়ের সংস্কৃতির ভিতরে, কি এক শ্বাসরুদ্ধকর মানে পরিস্থিতির মধ্যে ছিলাম। আর একজন লেখক হিসেবে তো এটা আরো বেশি কষ্টের। সাধারণ মানুষ হচ্ছে আচ্ছা ঠিক আছে, সাধারণ মানুষের লক্ষ্য থাকে যে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, ল অ্যান্ড অর্ডার, এগুলো। কিন্তু আমাদের তো কথা বলতে হয়, আমাদেরকে লিখতে হয় এবং আমাদের সময়কে লিখতে হয়। বেসিক্যালি একজন লেখকের কাজ তো তার সময়কে লেখা, খুব দুরূহ কাজ। তো যার ফলে কষ্টটা আরো বেশি ছিল। তো সেই জায়গা থেকে মানে তুমি বললে কেমন আছে, এই জন্য যে বারবার বেঁচে আছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে কথা বলতে পারছি। এবং আজ যেন এই দুঃস্বপ্নের মধ্যে না যেতে হয়, এরকম একটা আতঙ্ক মাঝে মাঝে কাজ করে। সৃজনশীল মানুষদের রাজনৈতিক সচেতনতা এবং মতাদর্শের চর্চাটা কেমন হওয়া উচিত? তানভীর, একটা সৃজনশীল মানুষের মানে প্রথম কাজই হচ্ছে, তার কাজ কি? তার কাজ হচ্ছে সত্য প্রকাশ করা। তুমি এই কারণে তুমি সৃজনশীল কিন্তু তুমি সত্য প্রকাশ করো না, তুমি মিথ্যার সাথে থাকো, তুমি সৃজনশীল না। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। যে আল্লাহ তাআলা কাউকে তার স্কিল দিয়েছে, সে সত্যই প্রকাশ করবে। তো এখন দুঃখজনক যে আমরা দেখেছি লাস্ট 15-16 বছর মানে এই দেশের একটা ব্যাপক সংখ্যক সৃজনশীল মানুষ হয় নিশ্চুপ ছিল, না সরাসরি এই 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 ফ্যাসিস্ট রেজিমকে সাপোর্ট দিয়ে গেছে। তো এটা খুব দুঃখজনক একটা জাতির জন্য এবং একটা মানে দেশের জন্য। এটা খুব দুঃখজনক যে এরকমটা আমরা পাইনি। 71-এ যেভাবে আমরা পেয়েছিলাম, ইভেন তো 90-তেও আমরা আমাদের সৃজনশীল লোকদেরকে দেশের প্রয়োজনে আমরা পেয়েছিলাম। মানে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ব্যাপক ছিল, অংশগ্রহণ ছিল, সৃজনশীল মানে মানে তোমার মানে তুমি যাদেরকে সৃজনশীল বলছো তাদের ব্যাপক অংশগ্রহণ ছিল। তো কিন্তু দুঃখজনক যে এই 24-এর গণ আন্দোলনে বা
এই রেজিমের সময় এটা খুব খুব দুঃখজনকভাবে এটা খুব কম ছিল। আমার মনে হয় এই হাসিনা রেজিমটা এটা বুঝতে পেরেছিল যে বুদ্ধিজীবীদেরকে বা এই সৃজনশীল লোকগুলোকে যদি আমি কবজা করতে পারি তাহলে তার এটা অনেক লেন্দি হবে, তার এই ক্ষমতার যুগটা সময়টা অনেক লেন্দি হবে। তো যার ফলে আমরা দেখি যে এদের পিছনে হাসিনার অনেক এফোর্ট ছিল, অনেক এফোর্ট ছিল, হ্যাঁ, অনেক ইনভেস্টমেন্ট, এবং হাজার হাজার কোটি টাকা হাসিনা তার ন্যারেটিভ তৈরি করার জন্য যে লোকগুলোকে নিয়োগ করেছিল তারা তো এই তথাকথিত সৃজনশীল মানুষরাই। তো সবশেষে এটাই বলবো যে এটা একটা আমানত, তোমার সৃজনশীলতা একটা আমানত। আমি খুবই বিশ্বাসী মানুষ, আমি মনে করি আল্লাহ তাআলা আমাদেরকে যে এই আমানতটা দিয়েছে, যে সৃজনশীলতা দিয়েছে, ক্রিয়েটিভিটি দিয়েছে, এটা সত্যের পথে থাকতে হবে, ইনসাফের পক্ষে থাকতে হবে, তাহলেই তুমি ক্রিয়েটিভ, আদারওয়াইজ ইউ আর নাথিং। তোমার এই ক্রিয়েটিভিটির কোনো দাম নেই। সাধারণ নাগরিক দায়িত্বে যে বিষয়টা পড়ে, আমরা যে বাজারে চাল ডালের দাম, মরিচের দাম যখন বেড়ে যায়, গ্যাসের দাম যখন বেড়ে যায়, বাস ভাড়া যখন উল্টোপাল্টা হয়, সমাজে বিভিন্ন অসঙ্গতি দেখা যায়, সেগুলো আস্তে আস্তে চুপ হতে হতে যারা সচেতন বলি আমরা, এই আবারও আসি যে সচেতন শিক্ষক বলি, শিল্পী বলি, লেখক বলি, তারা কেন আসলে চুপ হয়ে গেছিল? এটাও কি একটা ভয়ের সংস্কৃতির? এটা ওভারঅল ফ্যাসিবাদের নিয়ম, ব্যাপারটা এরকম। আমরা আসলে হাসিনাকে আদর করে এবার ফ্যাসিস্ট বলি, কিন্তু আসলে হাসিনা ফ্যাসিস্টও না। ফ্যাসিবাদের একটা আইডিওলজি থাকে, ইতালির মুসোলিনি তৈরি করা মতবাদ ছিল ফ্যাসিজম, মুসোলিনি ছিল ফ্যাসিস্ট। তো হাসিনা আসলে সে অর্থে ফ্যাসিস্ট না। হাসিনা যেটা করেছে এখানে একদম পুরা গুন্ডাতন্ত্র যেটাকে বলে আর কি, হ্যাঁ। এবং তার পিছনে ভারতীয় যেই ভারতীয় যে রাজনৈতিক নেতৃত্ব, তারা তাকে সাপোর্ট দিয়েছে বাংলাদেশকে তাদের এক ধরনের কলোনি বানানোর জন্য। এটা খুব মোটা দাগের একটা ফ্যাসিবাদ ছিল আর কি হাসিনা যেটা করেছে। এবং ফ্যাসিবাদের সবচেয়ে প্রধান অস্ত্র হচ্ছে ভয়, ভয়ের সংস্কৃতিতে। এই জন্য আমরা দেখি যে গুম, খুন, আয়নাঘর, কথা বলতে দেওয়া যাবে না, বিভিন্ন রকমের কালা কানুন তৈরি করা হয়েছে, ডিজিটাল অ্যাক্ট ম্যাক, সব দিক দিয়ে একটা ভয়ের সংস্কৃতি তৈরি করা হয়েছে। কারণ ভয় দেখায় কে? সমাজে ল অ্যান্ড অর্ডার তো হচ্ছে ভয়ের একটা অনুষঙ্গ। মানুষ তো ল অ্যান্ড অর্ডার থাকলে ওই সমাজের মানুষ কথা বলতে অপরাধ করার চিন্তা করে না। হাসিনা নিজে অপরাধী হয়ে এই দেশের সাধারণ মানুষকে কথা বন্ধ করা বা আর যা যা অপারেশন থাকে আর কি, মুখ বন্ধ করা। তো এটা সে এই পুরা সময়টা জুড়ে খুব নিষ্ঠার সাথে করেছে। তো যার ফলে আমাদের ভিতরে এত ভয়, এত দাম বেড়েছে জিনিসপত্রের, মানুষ ত্রাহি অবস্থা হয়েছে, মানুষের দুর্দশার কোনো শেষ ছিল না। কিন্তু এই পুরা সময়টার দিকে যদি আমরা তাকাই, চালের দাম, তেলের দাম, গ্যাসের দাম, ইলেকট্রিসিটির দাম, এগুলোর জন্য কোনো আন্দোলন হয়নি, মানুষ আসতে সাহস পায়নি। কারণ হচ্ছে মানুষকে বলতে জীব বেঁচে থাকাটাই, বেঁচে থাকি, এটা পরে দেখা যাবে। আমি একবার আমার ফেসবুকে একটা পোল দিয়েছিলাম, আমি সেই পোলের ভাষাটা ছিল হচ্ছে এই যে সুশাসন না উন্নয়ন। আমি খুব অবাক হয়ে গেছিলাম সেদিন। এই দেশের অনেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সিয়াল যারা এরকম লোকজন, অনেক বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, এদের মধ্যে অনেকে সুশাসন চায় না, তারা উন্নয়ন চায়। সুশাসন চায় না, উন্নয়ন চায়। আমি সেদিন আমার একটা টনক নড়ে উঠেছে যে এই মানুষগুলা কি চিন্তা করছে। সুশাসন দরকার নেই, যেভাবে দুঃশাসন আমাদেরকে শাসন করছে এটাই তাদের কাছে ঠিক আছে, কিন্তু এরা এখন তথাকথিত এক ধরনের গ্লোসি ডেভেলপমেন্ট দেখাতে চায়, কিন্তু দুঃশাসনটা রাখতে চায়। সো এটা পুরো জাতির মনস্তত্ত্বকেই একবারে কলুষিত করে দেওয়ার মতো আর কি ব্যাপারটা ছিল। আপনি তো বিভিন্ন বিষয়ে লেখেন, কিন্তু 15 বছরের শুরুর দিকে আপনি কখন কোন বিষয় সবচেয়ে বেশি স্টাক করলো যে না, এটা নিয়ে আমার একটু সেই জায়গায়? আমি হচ্ছে সেই জেনারেশন যে বাকশাল দেখেছি। বাকশালের শাসন আমার দেখা, আমি অনেক ছোট। আমি দেখেছি যে বাকশালের শেখ মুজিবের ওই সময় আমাদের নাটোরে, আমাদের বাড়ির কাছে একটা ডাক বাংলো ছিল, ওখানে রক্ষী বাহিনীর ক্যাম্প ছিল। রক্ষী বাহিনী এখন তোমরা যেমন দেখো আর কি, র্যাপ ট্যাপ এরকম দেখো না, হাসিনা নিয়োজিত র্যাপ, তখন রক্ষী বাহিনী ছিল শেখ মুজিবের।
তো ওই সময় বিভিন্ন রাতে এরা সন্ধ্যার সময় বেরোতো, সারা রাত এই বিভিন্ন জায়গায় সেখানে রেড দিয়ে দিয়ে এখনকার যারা আমরা জেনজি বলি তখনকার ওই ইয়াংদেরকে ধরে ধরে নিয়ে আসতো। তারা ছিল জাসদ কর্মী ছিল, কিংবা বিপ্লবী বিভিন্ন কমিউনিস্ট পার্টি এরা ছিল। এদেরকে ধরে এনে যারা মুজিবের দুঃশাসনের বিরুদ্ধে কথা বলতো, এদেরকে ধরে এনে এই গাছের সাথে ঝুলা ঝুলা পিটায় পিটায় অনেককে মেরে ফেলতো, অনেককে জেলে দিত, বেশিরভাগই মেরে ফেলতো এরা। তো তখন ফিস ফিস করে সবাই লোকজন দূর থেকে আমরা দেখতাম এটা, কাঠবাদাম গাছের সাথে ঝুলা রাখতো, স্পষ্ট আমার মনে আছে সেই দিনগুলো। তো মানুষ বলতো ও এরা জাসদ, এরা এরা বিরোধী দল, এইসব বলতো আর কি। তো আমাদের কানে জাসদ শব্দটা আমি সেই ছোটবেলা থেকে মানে আমার কানের মধ্যে। পরে তো একটু যখন বড় হলো, পড়াশোনা করলাম, তখন জানলাম জাসদ কি। তো আমি না মানে এই আওয়ামী লীগ দলটার প্রতি আমার সেই ছোটবেলা থেকেই ওদের সেই দুঃশাসন, তারপরে মুক্তিযুদ্ধে শেখ মুজিবুরের মানে ভূমিকা, এগুলো আমি আসলে মানে প্রশ্নহীনভাবে ছেড়ে দেইনি, অন্ধের মতো আমি ছেড়ে দেইনি। আমি এগুলো প্রশ্ন করেছি সেই থেকে আমি মানে তুমি বলতে পারো আমি ছোটবেলা থেকেই আওয়ামী দুঃশাসন সম্পর্কে আমার একটা ভালো ধারণা, আমি এর মধ্যে আমি বেড়ে উঠেছি। আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল, আমার ভাইরা মুক্তিযোদ্ধা ছিল, বড় ভাইরা, এবং তাদের মুখেও শুনেছি যে মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ নামক দলটির মানে কেমন ন্যাক্কারজনক মানে ভূমিকা ছিল। তো আমি সেই মানুষ বড় হলাম, বড় হয়ে এরশাদ বিরোধী আন্দোলনের সঙ্গে আমি এখন খুব গর্ব করে বলি যে আমি দুইটা গণ আন্দোলনের সাথে একবারে রাজপথে থাকা মানুষ। সেক্ষেত্রে অনেকেই এটা তুলনা করার চেষ্টা করছে বা ব্যাখ্যা দিতে যাচ্ছে, আপনি পার্থক্য জায়গায় কি বলবেন? এটা তো আকাশ পাতাল পার্থক্য। মানে এরশাদকে আমার শিশু লাগে, হাসিনা সুইরাসারের কাছে মানে এরশাদকে মানে শিশু। এরশাদ কিছুই না। এরশাদ তো এইভাবে গুলি করতো না, এরশাদ গুলি করতো না এইভাবে। সারা এরশাদের 9 বছরের দুঃশাসন মানে স্বৈর শাসনের মধ্যে আমরা হার্ডলি কত 10-20 জন লোক হয়তো মারা গেছে, কিন্তু হাসিনার তো একদিনেই 450 লোক মেরে ফেলছে। গুণ খুম যাদেরকে মানে মানে হারায় গেছে, যাদের কোনো খোঁজ কিছু তো বাদই দিলাম, কিন্তু ওই তুলনায় আসলে এরশাদ কিছুই না। তখন মনে হতো আরে বাপ এরশাদ যেন কি। তো এখন হাসিনার দুঃশাসন দেখার পর এরশাদকে আর স্বৈরাচার মনে হয় না। চুগলি ভাই বইতে সোচ্চার হচ্ছেন, স্ট্যাটাসে সোচ্চার হচ্ছেন, ঠিক পাশাপাশি কয়েকটা প্রকাশনী এর মধ্যে বন্ধ হয়ে গেছে গত দুই মেলায়। কেউ কেউ ফেসবুক স্ট্যাটাসের জন্য শাস্তি পেয়েছে, আয়নাঘরে ছিল, ডিটেনশনে গিয়েছে। আমার 3-4টা স্ট্যাটাস ডিবি অফিসে যা বন্ধ করা লাগছে। তো এই জায়গাগুলোতে আপনি কিভাবে নিজেকে এই ফাইটটা দিয়েছেন, আপনার অভিজ্ঞতার জায়গাতে একটু যদি বলতেন। আমার কিছু সুবিধা ছিল যে যেহেতু তোমার সাথে কিছুক্ষণ আগেই মানে অফলাইনে আমরা কথা বলছিলাম যে মানে দীর্ঘদিন ধরে এই কালচারাল ইয়াতে লেখালেখির সাথে জড়িত থাকার জন্য এখন বিভিন্ন সেক্টরে আমাদের কিছু মানে মানুষ হয়তো মনে করো যে আমাকে হয়তো চেনে না, সামও কোনো না কোনো আমার লেখা কোনো একটা গান বা কবিতার সাথে হয়তো সে পরিচিত আছে। তো এটা একটা সুবিধা ছিল আমার যে কালচারাল ব্যাকগ্রাউন্ড থাকার জন্য। কালচারাল ব্যাকগ্রাউন্ডটা আসলে আমাকে এই অ্যাক্টিভিজম যেটা আর কি, মানে আমি পলিটিক্যাল যে অ্যাক্টিভিজম মানে রাষ্ট্র, দেশ, সমাজ নিয়ে যে কথা বলা, এটাকে আমি অ্যাক্টিভিজম বলি। আমি ইদানিং এখন আমার নামের মানে টাইটেলের সাথে মানে লেখক কবির সাথে অ্যাক্টিভিজম কথাটা মানে অ্যাক্টিভিস্ট হিসেবেও আমি নিজেকে ইয়া করি। হ্যাঁ, তো এই পুরো সময়টা যেমন আমাকে ইয়ার সময় 2018 নির্বাচনের সময় তখন আমি একটা কবিতা লিখেছিলাম যে ডাকাতি হয়ে যাচ্ছ প্রিয় স্বদেশ, আমার একটা মানে কবিতা ছিল। তারপরে ওই সময় লিখেছিলাম মানে কিভাবে মানে আওয়ামী দুঃশাসন কিভাবে দেশটারে ডাকাতি করছে। তারপরে ছিলাম যে তোমার রাষ্ট্র ক্ষমতা লোভের পশ্চাতে ভরে দিব কাটা ভরা একটি গোলাপ। তো এই কথাগুলা তখন খুব এটার একটা খুব মানে বাজের উপর ইম্প্যাক্ট পড়েছিল মানে এই ইয়াদের। ওই নির্বাচনের আগ দিয়ে আমাকে ডিজে ভাই থেকে কল দেওয়া হয়েছিল, আমাকে সামওয়ান, তার নাম আমি এগুলো বলছি না এখন, নাম বলে একদম সরাসরি বললো যে শিবলি ভাই আমরা আপনাকে খুব ভালো মতো চিনি, আমরা অনেকদিন থেকে আমরা আপনাকে ফলো করছি, এবং আমরা এখানে আপনার অনেকে ভক্তও আছি, সো আপনি এগুলো লেখালেখি থামান, না হলে আপনার নাম কিন্তু লিস্টের মধ্যে আছে। আমি বললাম ঠিক আছে, তোমরা আমাকে থামাইতে বলতেছো, আমি থামলাম আপাতত, কিন্তু কাউকে তো তোমাদের উচিত একটু কথা বলতে দেওয়া, না হলে তো তোমাদের যে তথাকথিত গণতন্ত্র আছে, যে ওখানে যে বাক স্বাধীনতা আছে, আমরা কেউ একটু কথা বলি, তাহলে তো তোমরা অ্যাটলিস্ট দেখাতে পারবা যে তোমাদের বাক স্বাধীনতা দিচ্ছ তোমরা। তো এরকম মানে কথা হচ্ছিল, কিন্তু আমি ওপার থেকে বুঝতেছিলাম ওরা বেশ মানে খুব কঠোর ছিল আর কি, ওদের মানে টোন কথা ছিল। তো আমি তখন ওই সময় বেশ কিছুদিন পালিয়েছিলাম। হ্যাঁ, আমি একদম পালিয়েছিলাম, মানে রাতে আমি বাসায় থাকতাম না, বিভিন্ন জায়গায় থাকতাম। তারপরে
মোটামুটি ওই নির্বাচনের 10 দিন 12 দিন আগ থেকে শুরু করে নির্বাচন পরবর্তী একটা ভালো সময় আমি ওই সময়টা পালিয়েছিলাম। আমাকে আমার অন্যান্য বন্ধু বান্ধবরা যারা এই বিভিন্ন লয়ার এনফোর্সমেন্টে যারা থাকে ওরা বলছে যে এখন থাকার দরকার নেই, কারণ ধরলে ব্যাপারটা হবে, মানে খারাপ হবে, না ধরে যতক্ষণ পর্যন্ত থাকা যায়। তো সামহাও ব্যাপারটা ওই সময় পর্যন্ত ম্যানেজ হয়েছে। কিন্তু এইবার এই আন্দোলনের সময় একদম শেষ সময়গুলো, তো তখনও আমাকে আমার যারা বন্ধু বান্ধবরা আছে বিভিন্ন জায়গায় ছিল এখন আর থাকার দরকার নাই। হ্যাঁ, তো আমি এই পুরো সময়টাই আমি এই অ্যাটলিস্ট 15 তারিখের পর থেকে একবারে 5 তারিখ পর্যন্ত মানে বাইরে আমি এদিকে ওদিকে থাকতাম না, এবং শাহবাগের এলাকার আশেপাশেই থাকতাম, যাতে খুব তাড়াতাড়ি শাহবাগ টাবাগ এগুলো যাওয়া যায়। মানে আমি একদম প্রিপেয়ার ছিলাম যে এখন আমাকে ফুল ফিজিক্যালি থাকতে হবে আর কি এই মুভমেন্টের মধ্যে, কারণ এখন রাস্তায় লোক দরকার। কারণ হয়তো আমাদেরকে যারা ফলো করে, যারা আমাদের লেখাটাকে পছন্দ করে, অ্যাটলিস্ট ওই মানুষগুলারেও যেন রাস্তায় আনা যায়।